টালির চালের টালিও থাকবে না, ও টালির চালের নিচের এসিও থাকবে না। ও 35টা প্লটের উপর তৈরি অট্টালিকার ও ঝাড়বাতিও থাকবে না, ও লিফটও থাকবে না। চাকরিও দিতে হবে, ভাতাও দিতে হবে, ডিএও দিতে হবে। ভাতা সকলকে দিতে হবে। ওই যে শুধুমাত্র মমতা ব্যানার্জি যাদের কাছ থেকে পয়সা নিয়েছে, হ্যাঁ, তাদের ভাতা দেব মামলা করে দিয়েছে। প্রতিটি স্বৈরাচারী শাসকের শেষের পরিণতি হচ্ছে ভয়ঙ্কর। আপনি সেই ভয়ঙ্কর পরিণতির দিকে ধীরে 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 আগিয়ে যাচ্ছে। দাদা, একেবারে আমরা আজকে যেমনটা দেখতে পেলাম, সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে যান চাকরিহারারা পরামর্শ নেওয়ার জন্য। কিভাবে দেখছেন এই পুরো বিষয়টা? হ্যাঁ, ওনারা যাওয়ার পরে আমার স্যারের সঙ্গে কথা হয়েছে, খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে সত্যি সত্যি এই ছেলেমেয়েরা তো অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির ভাঁওতাবাজির শিকার হয়েছেন। এদের মধ্যে অনেকেরই দোষ নেই, কিন্তু এরা শুধুমাত্র কেন এদের চাকরি গেল, তার কারণ মমতা ব্যানার্জি পয়সা নিয়েছে যাদের কাছ থেকে, তাদের চাকরি বাঁচানোর জন্য উনি বললেন একজনেরও চাকরি যাবে না। মমতা ব্যানার্জি যদি সেদিন বলে দিতেন যে না, আমি একজন অবৈধদের সঙ্গে নেই, অবৈধদের চাকরি চলে যাবে, ওনাকে যারা পয়সা দিয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য, বৃষ্টি মুখার্জিদের চাকরি বাঁচানোর জন্য, অঙ্কিতা অধিকারীদের চাকরি বাঁচানোর জন্য আজকে সকলের চাকরি চলে গেল, বাঁচানোর চেষ্টা করার জন্য। উনি বলেছিলেন না একজনের চাকরি যাবে না। শুধু তাই না, চাকরি চলে যাওয়ার পরে এসে এই যে ইন্ডোর স্টেডিয়ামে এসে বলছে আমি যোগ্যদের বিষয়টা প্রথমে দেখে নেব, এরপরে অযোগ্যদের। সেদিনও তো এই ছেলে মেয়েদের বলা উচিত ছিল যে তুমি অযোগ্যদের সঙ্গে থাকবে, মানে তোমার এই অযোগ্য অবৈধদের সঙ্গে থাকার জন্যই তো আমাদের এই পরিণতি। উনি যদি অবৈধদের সঙ্গে না থাকতেন, একজন বৈধ চাকরি প্রাপকদের চাকরি যেত না, উল্টে যারা বঞ্চিত ছিল সবগুলো চাকরি পেয়ে যেত, বঞ্চিত বৈধগুলো। আদালত তো সে চেষ্টা করেছিল। তো আমরা যখন মামলা করি, উনি বলেন উনি জানেন না বা জেনে মিথ্যা কথা বলে, সব জানে মিথ্যা কথা বলে, ওর তো মানে ওটাই ওর মূল বিষয়, মিথ্যা কথা বলা। এই যে সিঙ্গেল বেঞ্চে মামলা হয়েছিল, মামলা হওয়ার পরে এই শেতাবের মামলাতেই কাউন্সিলিং করে এই ইলিয়াসরা চাকরি পেয়েছিল। বেনো জল যেগুলো ছিল সেগুলো বের করে দিলে নতুন জল আসত। আমরা তো সেই চেষ্টাই করেছিলাম। এই যে বৈধ অবৈধ ফারাক করতে না পারলে সকলের চাকরি চলে যাবে, এ তো সুপ্রিম কোর্টের অনেকদিন আগেকার জাজমেন্ট। সেই জাজমেন্ট সাইটেড হয়েছে, উনি জানেন, জানা উচিত ছিল। ফলে বৈধ অবৈধ ফারাক না করা গেলে চাকরি চলে যাবে, সেটা করা গেল না, করলেন না। উল্টে সবটা হয়ে যাওয়ার পরে বলছেন আমি এখন অযোগ্যদের সঙ্গে। কেন বলছেন? তার একটাই কারণ, ও দেখেছে যদি না বলি এরা সব তো পয়সা দিয়েছে, সব পয়সা আদায় করতে আসবে, টালির চালের টালিও থাকবে না, ও টালির চালের নিচের এসিও থাকবে না। ও 35টা প্লটের উপর তৈরি অট্টালিকার ও ঝাড়বাতিও থাকবে না, ও লিফটও থাকবে না। টালির চালের টালি রাখার জন্য, টালির চালের নিচে এসি রাখার জন্য, ও 35টা প্লটের বেশ কিছু প্লটে ওই যা যা সব অট্টালিকা উঠেছে সেখানে লিফট ঝাড়বাতি রাখার জন্য ও এখনো বলে বেড়াচ্ছে আমি অযোগ্যদের সঙ্গে আছি। ও ভালো করে জানে কি পরিণতি হবে। ও দেখছে বিষয়টাকে একটু দীর্ঘায়িত করে, একটু প্রলম্বিত করে, এখন তো আঘাত পেয়েছে, সদ্য আঘাত পেয়েছে, এটাকে একটু প্রলম্বিত করব। কিন্তু দাদা, এই যে প্রথমে যোগ্যদের পাশে থাকবো, পরে অযোগ্যদের পাশে থাকবো, সেই জিনিসটাকেই বহাল রাখার জন্য কি প্রথমে র্যাঙ্ক জাম্প করা? চাকরি প্রথমে র্যাঙ্ক জাম্প না, আপনি উল্টো বলছেন। র্যাঙ্ক জাম্পটা শেষে হয়েছে। প্রথমে করেছে ওএমআর শিট ম্যানিপুলেশন, মানে ওএমআর শিটের শূন্য, এই যারা পরীক্ষা কন্ডাক্ট হওয়ার আগে টাকা দিয়েছে তাদের ওএমআর শিটের নাম্বার বাড়ানো হয়েছে। যারা পরীক্ষা হওয়ার পরে টাকা দিয়েছে তাদের জন্য রেশিও ভায়োলেট করে তাদের
লিস্টে ঢুকিয়েছে, দিয়ে ইন্টারভিউ বেশি মার্কস দিয়েছে। তারপরে রিজার্ভেশন, তারপরে যারা পয়সা দিয়েছে রিজার্ভেশন পলিসি তাদের জন্য ভঙ্গ করা হয়েছে। তারপরেও যারা পয়সা দিয়েছে তাদের র্যাঙ্ক জাম্প করে, মানে র্যাঙ্কে আছে কিন্তু শেষের দিকে, বা মমতা ব্যানার্জির সাথে যোগাযোগ করেছে, পার্সোনাল 1-to-1 যোগাযোগ। ওই যে যেমন প্রেস ক্লাবের সামনে, এই যে এই লোকসভা ভোট, তার আগের লোকসভা ভোটের সময় ওই যে অঙ্কিতা অধিকারীর বাবা দলে ঢুকলো, টুক করে, সেই ইন্টারভিউ দেয়নি, টুক করে মমতা ব্যানার্জি তাকে চাকরি দিয়ে দিল। মমতা ব্যানার্জি দিয়েছে, অন্য কেউ না। আমি নাম করে বলছি, সিবিআই উচিত এখনো পর্যন্ত শুধুমাত্র দিল্লির সাথে যোগাযোগ করে রাখার জন্য, তো বলছি তো, নাম করে বলছি, লিস্ট প্রমাণ দিয়েছিলাম বলেই তো অঙ্কিতা অধিকারীর চাকরি চলে গেছে। প্রমাণ না দিলে চাকরি যেত? শুধু চাকরি যায়নি, টাকাও জমা দিয়ে যেতে হয়েছিল। প্রমাণ না থাকলে চাকরি যেত? এই যে ইনসান, চাকরি মমতা ব্যানার্জি দিয়েছে, কেউ না, অন্য কেউ না, মমতা ব্যানার্জি। কে? মমতা ব্যানার্জি চাকরি দিয়েছে। ইনসানের সাথে মমতা ব্যানার্জির যোগাযোগের জন্য মমতা ব্যানার্জি নিজে চাকরি দিয়েছে। অঙ্কিতা অধিকারীকে চাকরি মমতা ব্যানার্জি দিয়েছে। শুধুমাত্র ওকে সিবিআই ডাকছে না একটাই কারণে, রাতের বেলায় ফেস টাইম কলের জন্য দিল্লিতে। সিবিআই ওকে উচিত ইমিডিয়েট, সিবিআই উচিত ওকে ইমিডিয়েট ডাকা, যে অঙ্কিতার চাকরি তুমি দিয়েছো, ইনসানের চাকরি তুমি দিয়েছো, তোমাকে কেন জেলে ভরবো না, একদিন ডাকবে, ও তো অ্যান্সার দিতে পারবে না, দিয়ে নিয়ে গিয়ে জেলে রেখে দেবে। এমনি সেফ থাকবে, ওটা সেফ কাস্টাডি ওর জন্য। নাহলে এই সব যাদের কাছ থেকে টাকা নিয়েছে সব টাকা চাইতে আসবে। আজকে দেখছেন যাদের চাকরি গেছে তারা তো আমাদের কাছে আসছে, এসে জিজ্ঞাসা করছে, সব আসবে, চিন্তা নেই, সব টাকা চাইতে আসবে, টালির চালের টালি খুলবে। আর খুলবে আমি জানি না, কোন টালির চালের টালি খুলবে আমি জানি না, আপনি তো বলছেন, জনগণ জানে যারা দিয়েছে। সুপ্রিম কোর্টে একেবারে জোড়া ধাক্কা খেলে বলা যেতে পারে অযোগ্যদের পক্ষের যিনি আইনজীবী তিনি সওয়াল তুলেছেন যে জীবন জীবিকার ক্ষেত্রে তো একটু মঞ্জুর করা যেতে পারে। দুদিন পরে চোরেরাও বলবে আমাদের চুরির অধিকার দিতে হবে, চোরেদেরও জীবন জীবিকা চুরি, ডাকাতদের জীবন জীবিকা ডাকাতি। তো তুমি সরকারটা চালাচ্ছ কিসের জন্য? চোরেদের চুরি করতে দেওয়ার জন্য? ডাকাতদের ডাকাতি করতে দেওয়ার জন্য? ও ডাকাতকে বলছো আমি ডাকাতের সঙ্গে আছি, প্রথমে জনগণের সঙ্গে আছি, তার সঙ্গে ডাকাতদের সঙ্গেও আছি। প্রথমে জনগণের সঙ্গে আছি, তারপরে চোরেদের সঙ্গেও আছি। অবশ্য চোরেদের সঙ্গে আছে ওরা, চোরেদের সঙ্গে কি, ওটাই তো চোর, ডাকাত। আর চোর বলা হয় ঠিক হবে না, কিন্তু সেখানে উপস্থিত চাকরি সব রঘু ডাকাত। সুপ্রিম কোর্টে উপস্থিত চাকরিহারারা একেবারে বলছেন যে আমরা তো 10 পেয়েছি, সেটা বাড়িয়ে 53 করা হলো, সাদা খাতা তো জমা দিনি, বেতন তো দেওয়া যেতেই পারে। আর কিছুদিন পরে চোরেরা আরো কত কিছু বলবে, বেতন দাও, নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসবো, আরো কত কিছু, তারপরে বলবে যে আমাদেরও বেতন বাড়াও, সবই বলবে চোরেরা। এর পিছনে কার মদত আছে বলে আপনার মনে হচ্ছে? বারংবার সুপ্রিম কোর্টে এরকম যাচ্ছে অযোগ্য। দেখুন সেটা বলতে পারবো না কার মদতে যাচ্ছে, কি মদতে যাচ্ছে। দেখুন এটুকু বলতে পারি, জাজমেন্টের পরে নতুন করে আর কোনো স্কোপ নেই। এই মমতা ব্যানার্জিরা মিথ্যা কথা বলছে, এদের মিথ্যাচার করে, এদের বেসিক্যালি ভাঁওতাবাজি করে, এরা ভাঁওতাবাজির শিকার হচ্ছে। ছেলে মেয়েদের ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই না। স্যার এই যে রিভিউ পিটিশন এবং এসএসসির পক্ষ থেকে পরীক্ষার জন্য যে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হবে, রিভিউ পিটিশনেরও কোনো ফল আমরা দেখতে পাচ্ছি না, অন্যদিকে বিজ্ঞপ্তিও এখনো পর্যন্ত দেওয়া হয়নি, হাতে মাত্র 7 দিন। দেখুন 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি দিতে হবে, না হলে ওই নির্দেশনামাতেই বলা আছে, মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের নির্দেশনামাতে, না হলে অর্ডারটি ভ্যাকেট হয়ে যাবে এবং কস্ট ইম্পোজড হবে। আশা করি নির্দেশনামা পড়েছেন এবং সেটিতে এই নির্দেশনামা মোতাবেক কাজ করবেন, কারণ ছেলে মেয়েদের চাকরি দিতে হবে। চাকরি না দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না, আমরা যেতে দেব না। আর আগেও বলেছি, চাকরিও দিতে হবে, ভাতাও দিতে হবে, ডিএও দিতে হবে। ভাতা সকলকে দিতে হবে, ওই যে শুধুমাত্র মমতা ব্যানার্জি যাদের কাছ থেকে পয়সা নিয়েছে, হ্যাঁ তাদের ভাতা দেব, মামলা করে হয়ে গেছে, হয় বাতিল করো, না হলে
ইন অল্টারনেটিভ সকলকে দিতে হবে। ফলে মমতা ব্যানার্জি যদি মনে করো মিথ্যাচার করবে, দিয়ে ভাঁওতাবাজি দেবে, ও বলবে দেখবেন যে বাতিল হয়ে যাবে, আমি তো দিতে চেয়েছিলাম, হ্যাঁ এই দেখো বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌসামীকে, ওই দেখো। আপনারা তো মামলা করছেন, পিল খাচ্ছেন, পিল খাওয়াচ্ছেন, সব সরকার যাই করছে তাতেই মামলা করছেন, মুখ্যমন্ত্রী বারবার দাবি করেন। উনি পিল আর কিলের পার্থক্য যদি না বোঝেন তাহলে কিছু করার নেই, কেন মুখ্যমন্ত্রী হয়েছেন উনি ভালো বলতে পারবেন। শুধুমাত্র ওকে একটা কথাই বলবো, যদি ভাবেন দুর্নীতিগ্রস্ততার সঙ্গে সরকার চালাবেন, বেআইনিভাবে সরকার চালাবেন, যা পরিণতি হওয়ার তাই পরিণতি হবে, এটা সেই পরিণতির দিকেই যাচ্ছে। আর এইভাবে এত মিথ্যাচার করলে না, এই মিথ্যাচারীদের শেষের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। মিথ্যাচারিতার সঙ্গে সরকার পরিচালনা করা যায় না, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত যাবে, তারপরে জনগণ যখন এই মিথ্যাচারিতাটা ধরে ফেলবে, জনগণ কিন্তু অন্য দাওয়াই দেয়। প্রতিটি স্বৈরাচারী শাসকের শেষের পরিণতি হচ্ছে ভয়ঙ্কর। আপনি সেই ভয়ঙ্কর পরিণতির দিকে ধীরে 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 আগিয়ে যাচ্ছেন, ভয়ঙ্কর পরিণতির দিকে। এখনো সাবধান করছি, এখনো সত্য কথাটা জনগণের কাছে হাত জোড় করে সত্য কথা স্বীকার করে নিন। আর এখনো পর্যন্ত যা যায় যেটুকুই বা পয়সা বেঁচে আছে সেই পয়সাটুকু ফেরত দিয়ে দিন। এরাও গরিব বাড়ির ছেলেমেয়েরা যারা পয়সা দিয়ে চাকরি নিয়েছে, জমি বেচে, এদের টাকাগুলো ফেরত দিয়ে দিন।